আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান অন্তর্বর্তী সরকার বা সরকারের নেতৃত্বে যিনি রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তো একজন বিখ্যাত অর্থনীতিবিদ। তিনি ম্যাজিক দেখাচ্ছেন, তার ম্যাজিকে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড নাকি চাঙা হচ্ছে, দেশের মানুষ ভালো আছেন। এতটাই ভালো আছেন, এতটাই ম্যাজিক তিনি দেখাচ্ছেন, যার বদৌলতে দেশের জনগোষ্ঠীর একটি বড় অংশ অতি দরিদ্র হতে চলেছেন। এই হিসাব, এই তথ্য আমাদের নয়, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার। রমজানের মধ্যে যখন সবজির দাম কম ছিল, তখন অনেকেই আক্রমণ করছিলেন যে কেন শুধু সরকারের সমালোচনা করি, এই যে সবজির দাম কম কেন সেটি নিয়ে ভালো কিছু বলছি না। কি অদ্ভুত এক রাষ্ট্রে বাস করি আমরা। সবজির দাম কম সেটি নিয়ে প্রশংসা করতে হবে, অবশ্যই প্রশংসা করতাম যদি কিনা সত্য হতো। সবজির দাম কম ছিল, এটা সত্য কথা, কিন্তু কি কারণে কম ছিল এটা নিয়ে বলার কি আছে? এবং সেই সময় এটি বলেনি যে যা হতে চলেছে সেটি হোক, তারপরে নয় বলা যাবে। এমনিতেই শীতের সাথে ওভারল্যাপ করলে রমজানের সময়টি সবজির দাম তখন কম থাকে, আর যাও কিছু বাড়ার সম্ভাবনা ছিল, আশঙ্কা ছিল, সেটি সরকার অনেক কষ্টের সামাল দিয়েছে, যাতে রমজানের বিষয়টি সবারকে নোটিশ করে বেশি, যাতে মানুষের চোখে না পড়ে। রমজান যেতে না যেতেই সেই চিত্রটি দেখা গেল। শুধু সয়াবিন তেলের দাম লিটার প্রতি 14 টাকা বাড়লো, যেখানে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম এখন অনেক কম। সেই মুহূর্তে কেন দেশের বাজারে দাম বাড়ে? এবং অন্যান্য জিনিসপত্রের দামও চড়া হতে শুরু করেছে। আর উল্টো দিকে আমাদের কৃষক আলুর দাম না পেয়ে, পেঁয়াজের দাম না পেয়ে, ন্যায্য মূল্য না পেয়ে তারা একে একে হতাশায়, বঞ্চনায় নিজেদের জীবন মৃত্যুর হাতে সঁপে দিতে শুরু করলেন। এতটাই আমরা ম্যাজিক দেখছি যে সেই ম্যাজিকের বলে নতুন করে এই বছরে 30 লাখ মানুষ অতি দরিদ্র হতে চলেছেন। এবং শুধু অতি দরিদ্রের হার নয়, জাতীয় দারিদ্র্যের হারও বাড়বে। এটি খোদ বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে এটি উঠে এসেছে। এবং বিশ্ব ব্যাংকের যে আশঙ্কা, সেই আশঙ্কার সাথে দেশের অর্থনীতিবিদরা একমত পোষণ করছেন। বিশ্ব ব্যাংক বলছে অতি দারিদ্র্যের হার বাংলাদেশে 7.7% ছিল গত বছর, সেটি 2025-এ এসে দাঁড়াবে 9.3%। জাতীয় দরিদ্রের হার ছিল 20%, সেটি 2025 সালে বেড়ে দাঁড়াবে 22.9%। সরকারের যে গবেষণা সংস্থা বিবিএস, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, তারাও বলছে যে 2022-এ 18.7% দারিদ্র্যের হার ছিল, সেখানে সেটি বাড়ছে। এবং তার সঙ্গে একই সুরে কথা বলেছে সরকারের আর এক সহযোগী সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান। তারা বলছে 2 বছর আগের চেয়ে দারিদ্র্য এবং খাদ্য নিরাপত্তা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। মানদণ্ডটা কিভাবে নির্ধারণ করা হয় দারিদ্র, অতি দারিদ্র? আন্তর্জাতিকভাবে দিনে যদি $2.15 উপার্জন করে খাদ্য এবং খাদ্য বহির্ভূত পণ্য কেনার সামর্থ্য না থাকে, তাহলে সেই মানুষদেরকে অতি দারিদ্র সীমার নিচে ধরা হয়। আর আমাদের দেশের যে জাতীয় মানদণ্ড, সেটি হচ্ছে প্রতি মাসে 3,822 টাকা খরচ করার সামর্থ্য যদি কারোর না থাকে খাদ্যপণ্য এবং প্রয়োজনীয় সেবা কেনার জন্য, তাহলে তিনি দারিদ্র সীমার নিচে বলে ধরে নেওয়া হয়। সেই হিসেবে 2022 সালে যে জনসংখ্যা ছিল আদমশুমারি বা জনশুমারি অনুযায়ী 17 কোটি, সেই হিসেবে নতুন করে আমাদের এখানে অতি দরিদ্র সংখ্যা, দরিদ্র মানে অতি গরিব মানুষের সংখ্যা দাঁড়াচ্ছে 1,58,00,000। কেন এমনটি চলছে? পিছনের কারণগুলো কি? খুব সহজ, আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক কর্মকাণ্ড স্লথ গতিতে চলছে, রাজনৈতিক অনিশ্চয়তা এবং রাজস্ব আদায় ঘাটতি আমরা দেখছি, যার কারণে বিভিন্ন পণ্যের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করা হলো বছরের মাঝামাঝি সময়ে এসে। জাতীয় রাজস্ব আদায় ঘাট দেখা দিয়েছে 65,000 কোটি টাকা। বোঝাতে যাচ্ছে সুশাসন কোথায় গিয়ে ঠেকেছে। এবং কর্মসংস্থানের অভাব। বিদেশি বিনিয়োগ 71% কমেছে। বিদেশি বিনিয়োগ কোন আস্থার জায়গা থেকে? খোদ বিশ্ব ব্যাংক বলছে তাদের প্রতিবেদনে সরকার বেশ কিছু সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছে এবং সেই সংস্কারগুলো কতটা মূলা হিসেবে আমাদের সামনে ঝুলিয়ে রাখা হচ্ছে সেটাও আমরা জানি। তারপরে বিশ্ব ব্যাংক বলছে যে
পুলিশ বাহিনী পুরোপুরি কার্যকর না হলে নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা থেকে যাবে। পাশাপাশি জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়েও রয়েছে ঘোরতর অনিশ্চয়তা। নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যকার মতের অমিলের কারণে রাজনৈতিক উত্তেজনা ভবিষ্যতে আরো বাড়তে পারে, এবং এটাকেই সরকার ক্যাশ করছে, এই যে রাজনৈতিক মতবিরোধ। কেউ পুরোপুরি সংস্কার না করে নির্বাচন চাইছে না, কেউ প্রয়োজনীয় সংস্কার বা মৌলিক সংস্কার করে নির্বাচনে যেতে চাইছে। এটিকে আবার সরকার ক্যাশ করার চেষ্টা করছে যে আপনারা নিজেরা একমত হয়ে আসেন, তারপরে নির্বাচন দেব। এবং কারা নির্বাচন চাইছে না সেও তো আমরা জানি। তো এই সব কারণে অর্থনীতি ব্যাহত হবে স্পষ্টভাবে বলছে বিশ্বব্যাংক। এই যে নানান আয়োজন চলছে বিদেশি বিনিয়োগের, যে বিদেশি বিনিয়োগ আসছে, চীন $2.1 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, সবই তো প্রতিশ্রুতি। এই যে বিনিয়োগ সম্মেলন হলো, ঘটা করে যে আয়োজন করা হলো, বলা হলো যে 3,100 কোটি টাকা বিনিয়োগ হবে, তাও প্রতিশ্রুতি, সবই প্রতিশ্রুতি। বিনিয়োগকারীরা বা বিদেশিরা এত বোকা নন, যেখানে বা যে রাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতা থাকবে তার ইনভেস্টমেন্টটি রিটার্ন করার কোনো ধরনের নিশ্চয়তা থাকবে না, তারা সেখানে ইনভেস্ট করতে আসবে। এতই সহজ। আর সেই বরাবরের মতোই আমাদের উন্নয়নের গল্প শোনানো হচ্ছে, রূপকথার গল্প শোনা হচ্ছে, আমরা সেগুলো গিলে, আমরা কেউ সেগুলো গলদঘরণ করে আমরা জয়গান গাইব সরকারের। আর যারা এর সাথে তাল মিলাবে না তাদেরকে নানান ধরনের ট্যাগ জড়িয়ে দেওয়া হবে। ম্যাজিক বাস্তবায়ন হোক, তার আগে ম্যাজিকটা দেখতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দারিদ্র নিরসন করেছেন, এটি বলা হয়। তার যে ক্ষুদ্র ঋণ কর্মসূচি, সেটি নিয়ে আমি এত বিস্তার বিতর্কে আর যাওয়ার চেষ্টা করবো না এই মুহূর্তে। তিনি কি করছেন সাধারণ মানুষের জীবন মানের উন্নয়নের জন্য, কি করেছেন, দয়া করে আমাদেরকে একটু হিসাব দিন। তার হিসাব দেওয়ার প্রয়োজন নেই, যারা তার সমর্থক তারা একটু বলুন প্লিজ, যে এই হয়েছে। সবই প্রতিশ্রুতি, আর সেটিকে দেখানো হবে যে বাস্তবায়ন হয়ে গেছে বা চলে আসছে। এরকম শুভঙ্করের ফাঁকি মানুষের সামনে পরিষ্কার হয়ে ওঠে। এগুলো দেওয়ার লাভ নেই। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। পহেলগাঁও হামলা ইস্যুতে ইউনূস সরকার কি বাংলাদেশকেও বিপদে ফেলতে চায়, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। ইতিমধ্যে বেশ কয়েকদিন পেরিয়ে গেছে। গত মঙ্গলবার জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে এক জঙ্গি হামলায় 26 জন নিহত হয়েছেন, এবং এই নিহত হওয়ার জেরে ভারত পাকিস্তান কূটনৈতিকভাবে নানা রকম কড়াকড়ি আরোপ করেছে, নিয়ন্ত্রণ আরোপ করেছে। এই মুহূর্তে কূটনৈতিক সম্পর্ক যদি বলেন তাহলে নেই বললেই চলে, এবং দুই দেশ পাল্টাপাল্টি নানা রকম মন্তব্য করছে, কথা বলছে। বিশেষ করে পাকিস্তানিদের আলাপগুলো বেশ বাড়তি আলাপ মনে হচ্ছে। যেমন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, 3 দশক ধরে সন্ত্রাসকে লালন করেছি, পহেলগাঁও কাণ্ডের পর নির্লজ্জ স্বীকারোক্তি পাকিস্তানের। আবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসাক দার মন্তব্য করেছেন যে পহেলগাঁওয়ের হামলাকারীরা স্বাধীনতা সংগ্রামী, বীর আখ্যা দিয়ে ভারতকে চ্যালেঞ্জ। পাক উপপ্রধানমন্ত্রীর ভারতীয় সংবাদ মাধ্যমে এমন শিরোনাম হয়েছে। ভারত পাকিস্তান ঠকাঠকি চলছে, এবং ভারতের পাশে সারা পৃথিবী এসে দাঁড়িয়েছে। সারা পৃথিবী ভারতের প্রতি এই হামলার প্রতিবাদে ঐক্য প্রকাশ করেছে। বৃহস্পতিবার বিকেল বেলাও পৃথিবীর তাবৎ বড় বড় দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে এদিকে চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো সহ প্রায় 20টির অধিক দেশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে গতকাল বিকেল বেলাও বৈঠক করেছে। বৈঠকে তারা এই মত জানিয়েছে যে ভারতের পাশে আমরা আছি। কিন্তু বাংলাদেশ কি করছে? আমি এই 20 দেশের মধ্যে বাংলাদেশ যে ওই বৈঠকে ছিল এমনটা কোনো সংবাদ মাধ্যমের সূত্রে জানেনি। আরেকটি বিষয় যে বাংলাদেশ কি আসলে পাকিস্তানের পক্ষ নিচ্ছে? পাকিস্তানের এই যে
3 দশক ধরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে 3 দশক ধরে আমরা সন্ত্রাসবাদ লালন করছি, কিংবা পহেলগাঁও হামলাকারীদের স্বাধীনতা সংগ্রামী বলছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। বাংলাদেশ কি এমনটা ভাবছে? বাংলাদেশের কথাবার্তায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কথা এবং কার্যক্রম খুব একটা ভালো ঠেকছে না। এতে করে পাকিস্তানের উপরে ভারতের যেসব নিয়ন্ত্রণ আরোপ হচ্ছে, বাংলাদেশের উপরেও যদি এই জেরে নিয়ন্ত্রণ আরোপ হয়, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ বিপদগ্রস্ত হবে। বিগত 9 মাস যাবত ভারত বাংলাদেশ সম্পর্ক মারাত্মক তলানিতে। বাংলাদেশ থেকে নানা রকম উত্তেজনার সৃষ্টি করা হয়। ভারত এখনো পর্যন্ত খুব কড়াকড়ি ব্যবস্থা নেয়নি, শুধুমাত্র ভিসা বন্ধ ছাড়া ব্যবসা বাণিজ্য, দুদেশের যোগাযোগ, সাক্ষাৎ, বৈঠক সবকিছুই হয়েছে 9 মাসে। এমনকি প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা পর্যায়ে পর্যন্ত বৈঠক হয়েছে। কিন্তু এই যে সাম্প্রতিক সময়ের পহেলগাঁও হামলা ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের ভূমিকা কিন্তু খুব একটা সন্তোষজনক নয়। এই যে হামলাটি হলো মঙ্গলবারে হামলা হবার সাথে সাথে সারা বিশ্ব ভারতকে সমবেদনা জানিয়েছে, কিন্তু বাংলাদেশ জানিয়েছে প্রায় 24 ঘন্টা পরে। শুধু তাই নয়, এই হামলার সপক্ষে ভারতকে দায় দিয়ে কলকাতার একজন কবি এবং সাহিত্যিক একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। প্রত্যেক দেশেই ভিন্ন মতাবলম্বী থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও কলকাতার কবি ও রাজনৈতিক বিশ্লেষক সেই শায়েক ঘোষ চৌধুরীর স্ট্যাটাস নিজেই তার ফেসবুক পেজে শেয়ার করেন। এতে তিনি লেখেন, কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানায়, তবে এর পেছনে কারা আছে তা জানা প্রয়োজন। নিচের লেখাটা পড়তে পারেন। আসিফ নজরুল সেই পোস্টটি শেয়ার করেছিলেন। মূল পোস্টে কবি ও রাজনৈতিক বিশ্লেষক শায়েক ঘোষ চৌধুরী লিখেছেন, পাকিস্তানকে প্রত্যাঘাত করা হবে কিনা আমার কাছে ইম্যাটেরিয়াল। আমি সিম্পলি বিশ্বাস করি না অমিত শাহ, অজিত দোভালদের সাহায্য ছাড়া কোনো অস্ত্র চালানোর লোক কাশ্মীরে ঢুকতে পারে। আগে তবুও অনেক জায়গা ছিল যেখান দিয়ে জঙ্গি ঢোকার সুযোগ ছিল। পোস্টে আসিফ নজরুল শেয়ার করেছে। এবং মজার বিষয়, এর কয়েক ঘন্টা পরে আসিফ নজরুল এই পোস্টটি আবার ডিলিট করে দিয়েছেন। এবং ডিলিট করে দিয়ে ক্ষান্ত থাকেননি। আসিফ নজরুল কি করেছেন? আসিফ নজরুল জম্মু কাশ্মীরে হামলার পর বাংলাদেশের লস্করি তয়বার শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। মঙ্গলবারে হামলার ঘটনা, বুধবার বিকেল নাগাদ অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পহেলগাম হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা পরই লস্করি তয়বার একজন শীর্ষস্থানীয় সদস্যের সাথে দেখা করেছেন। ভারতের গোয়েন্দা কর্মকর্তারা এই বৈঠককে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে বর্ণনা করেছেন, যা ঢাকার উগ্রপন্থী গোষ্ঠী এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার আশঙ্কা তৈরি করেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো বলছে যে লস্করি তয়বার প্রক্সি সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট TRF এর মাধ্যমে জঘন্য পহেলগাম হত্যাকাণ্ড হয়েছে এমনটা যখন চিহ্নিত করেছে, ঠিক তখনই তার কয়েক ঘন্টা পরে লস্করি তয়বার বাংলাদেশ প্রধান হারুন ইজহারের সাথে একটি বৈঠক করেছেন বলে জানা গেছে। এবং এই বৈঠকটি হয়েছে বুধবার বিকেলে আইন উপদেষ্টার কার্যালয়ে। এই যে ছবিটি নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এই হারুন ইজহার একাধিকবার আওয়ামী লীগ সরকারের আমলে গ্রেপ্তার হয়েছিলেন। সবকিছু মিলিয়ে বাংলাদেশ সরকারের ভূমিকা আসলে ভালো ঠেকছে না এই কারণে যে পাকিস্তান ঘেঁষা বর্তমান বাংলাদেশ সরকার। কিন্তু পাকিস্তান ঘেঁষা হতে পারেন আপনারা আপনাদের দর্শন থেকে হতে পারেন, বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না, কিন্তু আপনি হতে পারেন। কিন্তু এই যে পহেলগাম হামলার যে ঘটনাটি ঘটেছে, এই হামলার পরে সারা পৃথিবী কিন্তু ভারতের পাশে দাঁড়িয়েছে। আপনি ভারতের বিপক্ষে গিয়ে যদি পাকিস্তানের পাশে গিয়ে দাঁড়ান, তাহলে আপনি সরকারে আছেন, সরকার বাহাদুর। এই মুহূর্তে আপনি সরকার বাহাদুরের কারণে বাংলাদেশের মানুষকে আপনি বিপদে ফেলবেন। বাংলাদেশের মানুষের, নিরীহ মানুষের এই মুহূর্তে আসলে কি করণীয়? এই যে একটি সরকার স্রোতের পক্ষে, মানুষ সাধারণত, মানুষ বলি, দেশ বলি, স্রোতের পক্ষে থাকে এবং স্রোত
স্রোতটা যদি ন্যায় ভিত্তিক হয়, আবার অনেকে স্রোতের বিপক্ষে থাকে। স্রোতের বিপক্ষটা যদি ন্যায় ভিত্তিক হয়, আপনি কিভাবে ধরছেন, কিভাবে বুঝছেন যে পাকিস্তান ন্যায় ভিত্তিক স্রোতের মধ্যে আছে? আপনার অ্যাটিটিউড, আপনার কার্যক্রমে তো মনে হচ্ছে যে আপনি পাকিস্তানের সমর্থনে অবস্থান করছেন। সরকারের একজন স্বয়ং আইন উপদেষ্টা বিতর্কিত একটা ফেসবুক পোস্ট নিজে শেয়ার করছেন, শেয়ার করে আবার সেটি ডিলিট করে দিচ্ছেন। আবার পাকিস্তানের লস্করি তৈবার বাংলাদেশ প্রধানের সাথে বৈঠক করছেন। এগুলো কিসের আলামত? পাকিস্তান বিপদে পড়েছে, বাংলাদেশকেও কি বিপদে ফেলতে চাইছেন? অবস্থাটা কিন্তু তেমনটাই মনে হচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।